আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবর, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। দেশে আইটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে জাপান। প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার দাবি। ৫,০০০ টাকায় কম্পিউটার বানাবে ২ স্কুল পড়ুয়া। ওয়েব ও গুগল ডক্সে ফেসবুক পোস্ট স্থানান্তরের সুযোগ। ভার্চুয়ালি দেখা যাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। স্টার্টআপদের সহায়তা করবে জুম। এবং এক্সবক্স ক্লাউড গেমিং এখন আইওএস ও উইন্ডোজ পিসিতে। যাচ্ছি বিস্তারিত খবরে। দেশে আইটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে জাপান। বাংলাদেশে আইটি বিশ্ববিদ্যালয় নির্মাণের পদক্ষেপ নিয়েছে জাপান। বাংলাদেশ জাপানের কূটনৈতিক বন্ধনের সুবর্ণ জয়ন্তীতে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ে সফট লঞ্চ করবে বহুজাতিক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট। আর বিশ্ববিদ্যালয় নির্মাণের তত্ত্বাবধান করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ২০ এপ্রিল মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে বৈঠকে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে পলক জানান, এই উদ্যোগের কারণে জাপানের প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের আইটি বিষয়ক দক্ষ জনবলের কর্মসংস্থান হবে। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের ভবিষ্যতের আইটি নেতৃত্ব তৈরি হবে। I think this is the right time to establish this kind of university in Bangladesh so that our Japanese companies can also recruit IT experts from Bangladesh, and we can produce our future IT leaders from this university. চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্পনগর, ভালুকা, কালিয়াকৈর হাইটেক পার্ক বা সিলেটের হাইটেক পার্কে অবকাঠামোর উপর ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করা যেতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। To take all the necessary initiatives and for setting up this university, my proposal would be our possible campus can be Bangabandhu Shilpanagar, Beza, Chittagong, or Valuka, or our inside the Kaliakor High Tech Park or Silet Sheikh Mujib High Tech Park can be a suitable site. But after completing the feasibility study and having all the reports, we can decide where we can set up this university. জুনায়েদ আহমেদ পলক তার বক্তব্যে আরও জানান, জাপান এর আগে কেনিয়া ও মেক্সিকোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে। আইসিটি বিভাগে লিভারেজিং ইন আইসিটির পলিসি অ্যাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় প্রস্তাবিত ডিজিটাল ডিভাইস উদ্ভাবন, উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠনের সভাপতি মাহবুব জামান, ফুজিৎসু রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটের সাতাশু সুজুকি, এফআইআর ইমামুর, মাসুদা ভাট্টি এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক শফিকুল ইসলাম এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার দাবি। পরিবেশ দূষণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য। যে সকল বর্জ্য পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেগুলো রিসাইকেল করে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার দাবি তুলেছেন বিজ্ঞান শিক্ষার্থীরাও। পরিবেশ দূষণ ও প্রতিকার বিষয়ক অনলাইন বক্তৃতায় স্বাগত ভাষণে এই দাবি তুলে ধরেন ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী ইফরানুল হাসান সাকিব। আমাদের প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্যগুলো আমাদের বিপর্যয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, পরিবেশ বিপর্যয়। এই বিপর্যয় রোধ করার জন্য আমরা বোতল, টিনের ক্যান, কাঁচ বা কাগজের সামগ্রীগুলোকে আমাকে রিসাইক্লিং করতে হবে। এখন কিন্তু একবিংশ শতাব্দীতে প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। শুধুমাত্র আমাদের প্রয়োজন সুন্দর সমন্বয়, সুন্দর উদ্যোগ। শব্দ দূষণ রোধের জন্য বা পানি দূষণ রোধের জন্য, পরিবেশ সামগ্রিকভাবে পরিবেশ দূষণ রোধের জন্য এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা যে একটা স্বপ্ন দেখি মধ্যমায়ের দেশের বা এলন মাস্ক যে স্বপ্নটি আমাদেরকে দেখাচ্ছেন পরিবেশ বিপর্যয়ের কারণে পৃথিবী যে ধ্বংস হয়ে যায় মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, সে মঙ্গল গ্রহে না গিয়ে আমরা আমাদের পৃথিবীটাকে আমাদের আগামীর প্রজন্মের জন্য বাসযোগ্য গড়ে তুলব। ২০ এপ্রিল মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত বক্তৃতায় অংশ নেন হলিক্রসের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শারমিন জাহান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী তন্নি হীরা। জাতিসংঘ পরিচালিত অন্য একটি গবেষণায় দেখা গেছে যে এসিড বৃষ্টির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, কেননা এশিয়ার আকাশে ৩ কিলোমিটার পুরো ধোঁয়াশা জমেছে। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির কারণে হেপাটাইটিস বি, সংক্রামক সেরিব্রাল, পোলিও, কলেরা সহ নানা রকম রোগ বৃদ্ধি পাচ্ছে, চামড়ার ক্যান্সার বাড়ছে এবং খাদ্যশস্যের তেজস্ক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। প্লাস্টিক জাতীয় দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহার পরিবেশ দূষণ ঘটায়।
পাশাপাশি বিভিন্ন শিল্প পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ অনেক সময় প্রক্রিয়াজাত না করেই মাটিতে পুঁতে ফেলা হয়, যা মাটি দূষণের একটি অন্যতম বড় কারণ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর SM আবু হান্নান। অনুষ্ঠানে সেরা বক্তা হলিক্রসের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শারমিন জাহান। ৫,০০০ টাকায় কম্পিউটার বানাবে ২ স্কুল পড়ুয়া। অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে বঙ্গ এয়ার নামের অ্যাপ তৈরি করেছে খুদে ২ প্রোগ্রামার। দশম শ্রেণী পড়ুয়া খন্দকার জাওয়াদ ও তার সমবয়সী বন্ধু তায়েফ মাহমুদ তৈরি করেছে অ্যাপটি। বঙ্গ এয়ারের পর আইওটি ডিভাইস এবং স্বল্প মূল্যে কম্পিউটার নিয়ে আসার চিন্তা করছে তারা। ডিজি বাংলা কার্যালয়ে এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই ২ উদ্যোক্তা। খন্দকার জাওয়াদ জানান, আসছে SSC পরীক্ষার দেওয়ার মধ্য দিয়ে দশম শ্রেণীর গণ্ডি পার হবেন তিনি। অল্প বয়সে হয়েছেন ইনোভেটিভ সায়েন্সের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। অপরদিকে তায়েফ মাহমুদ ইনোভেটিভ সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট। বিজ্ঞান বিষয়ক মেলার আনাগোনা ছিল দুজনের। সেখানেই পরিচয় হয় ইনোভেটিভ সায়েন্সের অপর প্রতিষ্ঠাতা তায়েফের সঙ্গে। যাত্রা শুরুর গল্প এখান থেকেই। আমার নাম খন্দকার জাওয়াদ, আমি ক্লাস 10-এ পড়ি, এবার SSC দিব কাকলিতে। আমি ইনোভেটিভ সায়েন্সের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট। আমি বেসিক্যালি আমি পার্সোনালি বিভিন্ন সায়েন্স ফেয়ারে যাই, তো ওখানে প্রজেক্ট বানাই, কম্পিটিশন দেখি। আমার সাথে পরিচয় হয় তায়েফের সাথে। তো তায়েফের সাথে পরিচয় হওয়ার পরে আমরা ছোট্ট একটা ক্লাব হিসেবে খুলি। তখন স্কুল থেকে একটা খুলি, তারপর এখান থেকে করতে করতে আমাদের দেখা যায় না আমরা অনেক প্রাইজ পেয়েছি, না আমাদের এখন একটু বড় করা উচিত, আমাদের যে এইসব স্বপ্ন এটা নিয়ে একটু বাস্তবায়ন করা উচিত। তো দ্যাটস ওয়াই ক্লাব থেকে আমরা অর্গানাইজেশনে আসলাম। গল্পে গল্পে তারা জানান ২০১৯ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে রোবট তৈরি করা সেই সময়ে ফোল্ডিংয়ের অভাবে বিষয়টি ভেস্তে গেলেও দমে যাননি তায়েফ মাহমুদ বা জাওয়াদ। ২০২০ সালের লকডাউনে তাদের মাথায় আসে বঙ্গ এয়ার অ্যাপ তৈরির চিন্তা। সবার আগে আমি হচ্ছি তায়েফ মাহমুদ, ইনোভেটিভ সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট এবং কো-ফাউন্ডার। আমাদের এই বঙ্গ এয়ার এই অ্যাপসটা নিয়ে কাজ করা হয় ২০২০ লকডাউনের মধ্যে। আমাদের প্ল্যান ছিল শরৎ উদ্যানে দাঁড় করিয়ে বঙ্গবন্ধুর মুভমেন্টগুলো যে তখনকার ভাষণের সময় তিনি দেন সেগুলোকে একটা বট কপি করে সেরকমভাবে একটা ভাষণ দিবে। সো এনিহাও ফান্ডিং এর অভাবে আমাদের এই কাজটা করা হয়নি। বঙ্গবন্ধুকে নিয়ে অনেকের এডুকেশন অনেক কম, কজ আমাদের জেনারেশন তাকে দেখার কথা না। আর আমরা যা পড়ি, বই পড়ি বা বিভিন্ন রকম ডকুমেন্টেশন দেখি। সো এবং বই পড়াটা একটু বোরিং হলেও অনেকের কাছে খুব ইন্টারেস্টিং, অনেকের কাছে খুব বোরিং বই পড়াটা। আর যেহেতু ভিজুয়াল জিনিসটা আমাদের মধ্যে ব্রেনে ক্যাচ করে বেশি, সো সেই ক্ষেত্রেই আমরা বঙ্গ এয়ার বঙ্গবন্ধু অগমেন্টেড রিয়েলিটি নামে অ্যাপসটা লঞ্চ করি। ইনোভেটিভ সায়েন্সের এই ২ প্রতিষ্ঠাতা আরও জানান, অ্যাপটি ইনস্টল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগোর সামনে মোবাইল ধরলে ভেসে উঠবে বঙ্গবন্ধু কেন্দ্রিক নানা তথ্যচিত্র, থাকবে ভিডিও ইফেক্টও। আমাদের অ্যাপসটা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে innovativesciencebd.org। এখান থেকে আমাদের অ্যাপসটা ডাউনলোড করা যাবে। দেন হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করার পর ইনস্টল করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো মুজিব শতবর্ষের লোগোর উপর, যেহেতু আমাদের এটা ফার্স্ট ভার্সন, তো ফার্স্ট ভার্সন এটা শুধু আমাদের মুজিব শতবর্ষের লোগোটাই ক্যাচ করে। এই যে হচ্ছে আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে। আমাদের মুজিব শতবর্ষের লোগোর উপরে আসলেই একটা ডকুমেন্টারি প্লে হবে, যেটা হচ্ছে আমাদের নিজস্ব বানানো ডকুমেন্টারি। কথার ভাঁজে খন্দকার জাওয়াদ জানান, বঙ্গ এয়ারের পর বোবাদের ইশারা শব্দের মাধ্যমে প্রকাশ পাবে এমন আইওটি ডিভাইস নিয়ে কাজ করছেন তারা। হ্যান্ড টক ফর টাং টাইপ পিপল। তো টাং টাইপ বলতে আমি বোবাদের কথা বলছি। তো বোবারা যে হাতের ইশারায় কথা বলে সেটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখন বোবারা তো এখন সবাই তো তাদের জন্য তো সাইন ল্যাঙ্গুয়েজ শিখবে না। তো আমরা একটা ডিভাইস তৈরি করছি যে হাতের ইশারায় যে কথাটা তারা বুঝাবে সেটা স্পিকারের মাধ্যমে আসবে। তো এটা আমাদের একটা সবচেয়ে বড় একটা প্রজেক্ট। এটা নিয়ে আমরা আগাতে পরের বার নেক্সট বার আমরা এটা আগাবো। শুধু আইওটি ডিভাইসই নয়, স্বল্প মূল্যে কম্পিউটারের বিষয়টি দিয়েও ভাবছেন তারা। তাদের স্বল্প বাজেটের কম্পিউটার হবে সহজে বহনযোগ্য এবং স্বল্প বিদ্যুতে চালিত, এমনটি জানিয়েছেন এই খুদে প্রতিষ্ঠাতা। আমাদের আরেকটা প্রজেক্ট আছে বিবিসি, বেস বাজেট কম্পিউটার। তো বেস বাজেট কম্পিউটার কি ৫,০০০ টাকার মধ্যে স্টুডেন্টদের জন্য একটা কম্পিউটার, যারা মনে করেন ফার্স্ট লার্নার, যারা স্কিলস ডেভেলপমেন্ট করতে চায়, তো ওই কম্পিউটার ওই বেস করে আমরা ৫,০০০ টাকার মধ্যে একটা কম্পিউটার করছি। তাছাড়া এই কম্পিউটারের আরেকটা ফিচার হলো যে এটা হলো খুবই পোর্টেবল, আর তার পাশাপাশি এটা বিদ্যুতের যে বিলটা সেটা খুবই কমে আনে। বঙ্গ এয়ার অ্যাপসটির নতুন সংস্করণের চিন্তাভাবনা এই ২ উদ্যোক্তার। তারা জানান, চিন্তাভাবনা হচ্ছে আইসিটি বিভাগে ফান্ডিংয়ের আবেদনের জন্য।
আমাদের এই অ্যাপসটা বঙ্গ এয়ার, এটা নিয়ে আমাদের আইসিটি মিনিস্ট্রিতে এখনো যাওয়া হয়নি, কজ 2021 সালের 17 মার্চ আমাদের অ্যাপসটা মাত্র লঞ্চ হয়েছে। আমরা আমাদের অ্যাপসটাকে আর একটু দাঁড় করানোর পরে আমরা আইসিটি মিনিস্ট্রির কাছে অ্যাপ্লাই করব, যদি কোনো ফান্ডিং পাওয়া যায় বা আইডিয়াতে আমাদের আইডিয়াটা যেন আরেকটু উপলব্ধি হয় এবং আমরা ফান্ডিং এর থ্রু অ্যাপসটাকে আরো কিভাবে আপডেট করতে পারি, অগমেন্টেড রিয়েলিটিটাকে কিভাবে বাংলাদেশে আরো একটু প্রচলন করা যায়। যেহেতু আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর কন্টেন্ট গুলোকে কিভাবে আরো মানুষের সামনে তুলে ধরা যায়, জাস্ট লাইক সেটা 3D হতে পারে, ভিডিও গেম আকারে হতে পারে, অগমেন্টেড রিয়েলিটির থ্রু আকারে হতে পারে। সেই ক্ষেত্রে আইসিটি মিনিস্ট্রির কাছে যাওয়ার আমাদের অবশ্যই প্ল্যান আছে। এবার বিশ্ব প্রযুক্তির খবর। ওয়েব ও গুগল ডক্সে ফেসবুক পোস্ট স্থানান্তরের সুযোগ। এখন থেকে শুধুমাত্র ফেসবুক পোস্টে সংযুক্ত মিডিয়া ফাইলই নয়, পোস্টও শেয়ার করার সুবিধা পাওয়া যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ডেটা ট্রান্সফার টুলস এই সুবিধা দেবে। ফেসবুক জানিয়েছে এই টুলের মাধ্যমে এখন যে কোনো নোটস এবং পোস্ট ব্যবহারকারীরা গুগল ডক্স, ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সাইটে এক্সপোর্ট করতে পারবেন। ফলে ফেসবুকে করা পোস্ট যদি অন্য কোনো ওয়েবসাইটে সংরক্ষণ করতে চান তাহলে সেই সুবিধা পাওয়া যাবে। আগের মতোই ডেটা প্রক্রিয়ার সময় নিরাপত্তার স্বার্থে ফেসবুক ব্যবহারকারীর কাছে পাসওয়ার্ড চাইবে এবং কন্টেন্টকে এনক্রিপ্ট করে রাখবে। সেটিংস থেকে ইউর ফেসবুক ইনফরমেশন সেকশনে এই বিষয়ে করণীয় পাওয়া যাবে। ভার্চুয়ালি দেখা যাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। চলমান করোনা ভাইরাস মহামারীর কারণে অনেকেই ইচ্ছা থাকলেও ভ্রমণের সুযোগ পাচ্ছেন না। তবে চাইলেই ঘরে বসেই নিরাপদে বিশ্ব ঐতিহ্যের স্থান ভার্চুয়ালি ভ্রমণ করা সম্ভব। আর এই সুযোগই এনে দিয়েছে গুগল। গুগল আর্টস অ্যান্ড কালচার বিভাগের অধীনে ভার্চুয়াল ট্যুরের লাইব্রেরিতে যুক্ত হয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহাসিক স্থান। তাজমহল, রিও ডি জেনারিও, মাউন্ট কিলিমাঞ্জারো, রোমান কলসিয়াম, দক্ষিণ কোরিয়ার আগ্নেয়গিরি দেখা কিংবা মেক্সিকোতে টিমির সাথে ভার্চুয়ালি সাঁতার কাটার সুযোগ রয়েছে এতে। শুধু দেখার জন্যই নয়, সেখানে গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত হয়েছে যা শিক্ষার্থী, গবেষকদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে সহায়তা করবে। ভার্চুয়াল ভ্রমণ তালিকায় গিজার পিরামিড, ইয়োসোমাইট ন্যাশনাল পার্ক, নর্দার্ন স্পেনের প্রাচীন পিলগ্রিমেজ রুটও রয়েছে। স্টার্টআপদের সহায়তা করবে জুম। স্টার্টআপদের জন্য $10 কোটি নতুন তহবিল তৈরি করেছে ভিডিও কনফারেন্স অ্যাপ জুম। তবে এই তহবিল পেতে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে জুমের প্রযুক্তি অ্যাপ ব্যবহার করতে হবে। জুমের প্রধান অর্থ কর্মকর্তা কেলি স্টেকলবার্গ জানিয়েছেন, যারা জুম অ্যাপস তৈরি করছেন তাদের প্রতিষ্ঠানে বিশেষ এই তহবিল থেকে বিনিয়োগ করা হবে। এই অর্থের পরিমাণ হতে পারে $2,50,000 থেকে শুরু করে $25 লাখ পর্যন্ত। যে অ্যাপসগুলো প্রতিষ্ঠানের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারে নতুন ফিচার হিসেবে যোগ করা যাবে তারাই এই বিনিয়োগের জন্য বিবেচিত হতে পারে। স্টেলবার্গ জানিয়েছেন, এটি প্রাথমিক পর্যায়ে ডেভেলপারদের পেছনে বিনিয়োগ করতে সহায়তা করবে এবং শুরুর দিকে বাজার আকর্ষণ করতে দেবে। জুমের হিসেবের খাতা থেকেই এই তহবিল পরিচালিত হবে, একক ব্যবসায়িক মূলধন সত্তা হিসেবে নয়। ফলে বিনিয়োগ করা প্রতিষ্ঠানের বোর্ডেও বসবে না জুম। মহামারীর এই সময় শুধু জুম নয়, প্রতিদ্বন্দ্বী ভিডিও কনফারেন্সিং সেবা নিয়ে মাঠে নেমেছে মাইক্রোসফট ও সিসকোর মতো বড় প্রতিষ্ঠানও। মাইক্রোসফটের ভিডিও কনফারেন্সিং সেবার নাম টিমস, অন্যদিকে সিসকো সিস্টেম ইনকর্পোরেটেড সেবার নাম ওয়েবএক্স। এক্সবক্স ক্লাউড গেমিং এখন আইওএস এবং উইন্ডোজ পিসিতে। কম্পিউটার কিংবা অ্যাপল ডিভাইসে এক্সবক্স গেম স্ট্রিমিং করতে এখন আর অপেক্ষা করতে হবে না। 20 এপ্রিল থেকেই আইপ্যাড, আইফোন ও উইন্ডোজ 10 পিসি ব্যবহারকারীদের মধ্যে নির্বাচিত এক্সবক্স গেম পাস আলটিমেট সাবস্ক্রাইবারদের মধ্যে এক্সবক্স ক্লাউড গেমিং এর দ্বার উন্মুক্ত হচ্ছে। নেটিভ অ্যাপ ছাড়াই ক্রোম, এজ এবং সাফার ব্রাউজারের মাধ্যমে ক্লাউড গেমিং বেটা সংস্করণটি উপভোগ করা যাবে। তবে ব্যবহারকারী ব্লুটুথ কিংবা ইউএসবি গেমপ্যাড ব্যবহার করতে না চাইলে কাস্টম টাচ ইনপুট ব্যবহার করতে পারবেন। গেমিং স্ট্রিম চালু থাকা 22টি দেশেই ধারাবাহিকভাবে গেমারদের কাছে এক্সবক্স ক্লাউড গেমিং ইনভাইটেশন পৌঁছে যাবে, এমনটাই জানিয়েছে মাইক্রোসফট। এছাড়াও র্যাপিড ফায়ার আপডেটের পরিকল্পনাও করেছে সফটওয়্যার জায়ান্টটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।